রাতে লম্বা ঝড় বৃষ্টি হওয়ার পর সুন্দর স্নিগ্ধ এক সকালের আগমন। বৃষ্টি যেন প্রকৃতিকে নতুন করে থেকে জাগিয়ে তুলেছে। সে সকালে উঠেছে, কিন্তু এখনো বই হাতে নিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। রাতের ঘটনাটা তার মনে পড়তেই যেন এক অদ্ভুত কষ্ট মনে হানা দিচ্ছে। লজ্জাও লাগছে খুব। ভাবলো কিভাবে সে জাঙ্কুকের চোখে চোখ রাখবে, তাই আর খাবার খেতে নিচে গেল না। নিচে অনেকবার ডেকেছিল, কিন্তু তারপর ওকে লজ্জায় বের হলো না রুম থেকে। ভাবলো যদি জাঙ্কুকের সাথে দেখা হয়ে যায়। হঠাৎই রুমে কেউ আসতেই তার ধ্যান ভাঙলো। প্রবেশকারীর দিকে তাকাতেই চোখ বড় বড় করে তাকালো। ভাবলো যার সামনে যাওয়া নিয়ে এত ঝড় বৃষ্টি মনে ঘুরপাক খাচ্ছে, তিনি তার রুমে হাজির, তাও মুখে দুষ্টু হাসি দিয়ে। এর চোখ জাঙ্কুকের চোখে পড়তেই তার মন বাগানে লজ্জা হানা দিল, তাই সাথে সাথে বইয়ের ভাষে মুখ গুছলো। বাবা, লজ্জাও পাস নাকি? জানতাম না তো। দেখি দেখি তোর লজ্জার মুখখানা দেখি একটু। এর অনেক রাগ হলো, তাও চুপ রইলাম। জাঙ্কুকের সামনে খাবারের প্লেট রেখে অন্য চেয়ারটা টেনে বসে পড়লাম। তে লম্বা একটা নিঃশ্বাস ফেলে তার দিকে তাকালাম। জাঙ্কুকও তের দিকে চোখ নিবু নিবু করে পুরো কুচকে তাকিয়ে আছে। জাঙ্কুকের এই নজরটি শরীর বিষ কাটার মতো বেঁধছে, তাও এড়িয়ে বললাম, জাঙ্কুক ভাইয়া, আমি তো খাবার খেতে নিচে যাচ্ছিলামই, আপনি শুধু শুধু কষ্ট করে কেন এলেন এখানে? এর প্রতি উত্তরে জাঙ্কুক একটা বড় হামি দিয়ে বললাম, তা তো দেখতেই পেলাম এতক্ষণ ধরে, সে কিনা সকাল সকাল খাবার খাওয়ার জন্য আগে আগে খাবার টেবিলে হাজির থাকে, সে কিনা লজ্জায় আমার জন্য নিচে যেতেই চাচ্ছে না। বাবা, আবার গাল দুটো লাল টমেটো করে রেখেছিস কার জন্য? বাই দ্য ওয়ে, আমাকে দেখে লজ্জা পাচ্ছিস নাকি? দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু লাভ নেই লাভ নেই, সবে তো শুরু, এর থেকেও গভীর কিছু হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। জাঙ্কুকের কথাতে বিষম খেলো, সাথে সাথে কাশি উঠে গেল। জাঙ্কুকের পেটে হালকা চাপড় মেরে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিলাম। তে কোনো মতে পানি খেয়ে জাঙ্কুকের দিকে বড় বড় চোখ করে তাকালাম। জাঙ্কুক মুখের ভঙ্গিমা এমন করে রেখেছে যে যেন তাদের মাঝে এমন কিছুই হয়নি। খাবারটা খেয়ে নি, আমি চাই না তোর মাঝে দুর্বলতা আসুক। দুর্বলতা আসলে হবে কি করে? তো না চার বাচ্চার মা হওয়ার খুবই শখ, দুর্বল হলে তো হবে না। বাচ্চার মা হওয়ার আগে কত প্রিপারেশনের বাকি আছে, তা খুবই মেহনতি কাজ। বেশ ভাবতে কষ্ট হচ্ছে আমার, কত মেহনত না করতে হবে আমার। খুব তো আমাকে পাকাবাস বলেছিলি, দেখলি কাঁচাবাসের থেকেও আমার স্টেমিনার। তা কাল রাতে তো লাফ দিয়ে উঠে জাঙ্কুকের মুখ চেপে ধরে ঠোঁট উল্টিয়ে বললাম, সি সি সি, লজ্জা করে না? ঠোঁট কাটা নির্লজ্জ বেশ্বর মেম্পি মশাই, সব তো আপনার। আমি আর কিছু বলার আগে জাঙ্কুকের হাত ধরে তার কোলের উপর বসিয়ে দিয়ে তার থুতনিটা তার ঘাড়ের উপর রেখে বললাম, কিছু না করে এত দোষ আমার? করলে তো মনে হয় দোষের বস্তা মাথায় নিয়ে ঘুরতে হবে। বউ তো লজ্জাবতী গাছের মতো, ছুঁয়ে দিলেই এর কান দিয়ে ধোয়া বের হচ্ছে। কিছু বলার আগে জাঙ্কুকের ফোনটা বেজে উঠল। জাঙ্কুক এক হাত দিয়ে ফোনটা রিসিভ করে 10-15 সেকেন্ডের মতো কথা বললাম, তারপর আসছি বলে কলটা কেটে দিয়ে থেকে ছেড়ে দিয়ে বললাম, আর কত আমার কোলে বসে থাকবি? আমার কোলে ওঠার দেখি খুব শখ তোর। দ্রুত জাঙ্কুকের কোলের উপর থেকে সিটকে দূরে সরে দাঁড়ালো। ভাবলো কি ভয়ঙ্কর বিপজ্জনক মানুষ। এত সাত পাঁচ তোর ভাবতে হবে না, মাথায় শুধুই গোবর। তাই ঠিক মতো খাবার খাবি সব সময়, অনীহা যেন না হয়। তুই খাবার খুবই অনীহা করিস বলে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। পিছু তাকিয়ে বললাম, ওই শুন পিচ্ছি, তোর জন্য সুখবর, জ্যানি আর সুবিন বাড়ি ফিরবে আজ। বলি জাঙ্কুক চলে গেল। তুই খুশিতে লাফিয়ে উঠল। সারা সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল তুই অপেক্ষা করছি কখন তারা আসবে। অপেক্ষা করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা জ্যানি, সুবিন আর জাঙ্কুক একসাথে বাড়ি ফিরলাম। কিম রং মহলে যেন এক খুশির বাচ্চা ফিরে এলাম। সবাই জ্যানি সুবিনকে দেখে এটা সেটা বলছেন। যিশু তার ছেলে মেয়েকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। বাড়ির এমন কোলাহল শব্দে তেরও ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ঢুলু ঢুলু পায়ে সেদিকে এগিয়ে গিয়ে জ্যানিকে দেখতে পেয়ে দৌড়ে জ্যানিকে জড়িয়ে ধরে বললাম, তুমি সত্যি এসেছো? আমি কতক্ষণ অপেক্ষা করেছি তুমি জানো আপু? আরে পাগলি, হয়েছে, এবার তো স্যার আমি আর যাচ্ছি না, এবার থেকে এখানেই থাকবো। এর মধ্যে সুবিন বলল, হ্যাঁ, আমাকে দেখে ভুলে গিয়েছিস? তার মানে তুই শুধু জ্যানির জন্য অপেক্ষা করেছিলি, আমি তো কেউ না। তে সুবিনের দিকে এগিয়ে এলো। সুবিনের হাতটা ধরে হেসে বলল, তোমার জন্য অপেক্ষা না করে থাকতে পারি ভাইয়া? আমি তো সেই সকাল থেকে তোমার জন্য ওয়েট করেছি। কেটে গেল অনেক দিন। আজকের পরীক্ষার ফলাফল দেবে কিছুক্ষণ পরই। এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে যাবে।
এই ভয়ে রুমের চারদিক থেকে অন্ধকার করে দরজা বন্ধ করে বসে আছে। তার মন বলছে ফেল করবে না, কিন্তু তেমন ভালো রেজাল্টও করবে না, তাই কলেজে ধুপ ধুপ করছে। এর মধ্যে তার কলটা বেজে উঠল। এই কল রিসিভ করতে উপাস থেকে তার ফ্রেন্ড লাফিয়ে লাফিয়ে বলল, দোস্ত পাস করেছি, বাকিরাও পাস করেছে, তোর কি অবস্থা? আমি দেখিনি এখনো, দাঁড়া আমি দেখে বলছি তোকে বলে কল কেটে দিয়ে রেজাল্ট বের করলাম। রেজাল্টটা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে লাফিয়ে উঠল, দৌড়ে দরজা খুলে সারা বাড়িতে চিল্লাতে চিল্লাতে বলল, আমি পাস করেছি, ছোট চাচিমা মিষ্টি বিলাও। এই চিল্লাচিল্লি শুনে বাড়ির মানুষ এক হয়ে গেল। তে বিশ্ব জয় করা হাসি দিয়ে বলল, মা আমি 4.50 পেয়েছি। খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম। তখন আয়ু তের দিকে পানসে মুখ করে তাকিয়ে বলে উঠল, তুই আবারও একই রেজাল্ট নিয়ে এসেছিস, তোকে নিয়ে আমি আর জীবনও কারোর সামনে তারিফ করতে পারলাম না। আয়ুর কথাতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে টুকটুক করে সিঁড়ি বেয়ে তার রুমের দিকে রওনা দিল। বিকেল সন্ধ্যা, পরিবেশটা নরম, সূর্য পশ্চিমে হেলে পড়েছে। এর অনেক দিনের শখ কোনো এক বিকেল সন্ধ্যাবেলা সমুদ্র পাড়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার। বসে বসে প্রকৃতির রং বেরঙের খেলা দেখতে লাগলো। সৃষ্টিকর্তার কি অপূর্ব সুন্দর রহস্যময় সৃষ্টির জগৎ। হঠাৎ কারো আগমনেতে ধ্যান ভাঙল। তাকিয়ে দেখতে পেল জ্যানিকে। জ্যানি বলল, তুই যাবি কোথায় আপু? শপিং মলে। তুই তো জানিস আমার এমন বিকেল সন্ধ্যাবেলা ঘুরতে ভালো লাগে। তাছাড়া কিছু জামা কাপড়ও কিনতে হবে, তাই বের হতে চাচ্ছিলাম। তোর রেজাল্ট দিয়েছে, তোকে এই উপলক্ষে আইসক্রিম আর ফুচকা খাওয়াবো, যাবি? ফুচকার কথা শুনে তুই খুশিতে রাজি হয়ে গেল। তুই গোলাপি রঙের একটা হালকা কাজের 3 পিস পরে নিল। তবে যেন একটু স্টাইলিশ একটা টপ আর জিন্স পরেছে। শপিং মলে আসতেই জানি বলল, তুই শুন, জাঙ্কুক ভাই আর সুবিন ভাইও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগদান করবেন। জাঙ্কুকের কথা শুনে তীর মুখ কালো হয়ে গেল। শপিং মলে অনেক কোলাহল। তীর অতিরিক্ত কোলাহল পছন্দ করে না। জানি শপিং করছেন, তাই তে জানি পিছন পিছন হাঁটছেন। কিন্তু তে অনেকক্ষণ ধরে খেয়াল করছে একটা মধ্যবয়স্ক লোক তাদের দিকে বিশ্রী নজরে তাকিয়ে আছেন। তে এবার খুব বিরক্ত লাগছে। লোকটি চোখ দিয়ে যেন তাদের গিলে খাচ্ছেন। তে বিরক্ত মুখে লোকটির দিকে তাকাতে বয়স্ক লোকটি চোখ দিয়ে থেকে বিশ্রী ইশারা দিল। সাথে সাথে তে মন মেজাজ খুবই খারাপ হয়ে গেল। তাই জ্যানিকে বলল, আপু আমি আর হাঁটতে পারবো না, কোলাহল শব্দে আমার মাথা ব্যথা করছে। জ্যানি আর কি বলবে, তাই তেকে শপিং মলে একটা রেস্টুরেন্টে বসিয়ে দিয়ে বাকি শপিং করতে সে একাই চলে গেল। এবার এখানে এসে শান্তি লাগছে। শান্ত পরিবেশ, স্নিগ্ধ বাতাস, কোলাহল কম, হাতে গোনা কয়েকজন মানুষ। 5 মিনিট ধরে বসে আছে তাই টুপ করে নিচে দুটো ছবি তুলে নিল। এর মধ্যে মানুষজন দৌড়ে নিচে চলে যাচ্ছে। কি হচ্ছে বিষয়টাতে বুঝতে পারলো না, তাই ভয় পেয়ে একজন লোককে বলল, আচ্ছা আঙ্কেল কি হয়েছে এখানে? লোকটি যা বলল তাতে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যাওয়ার অতিক্রম হয়েছে। কারণ জাঙ্কুক এসেছে। এমনিতেও জাঙ্কুক খুব জনপ্রিয় একজন মানুষ। এই সময় তাকে এখানে মানুষ থেকে সাক্ষাতের জন্য ভিড় লেগে গিয়েছে। তা দেখে পাশে মুখ করে চেয়ারে আবারও বসে পড়ল। হঠাৎ করে লাইট মিট করতে লাগলো। আশেপাশে তাকিয়ে দেখতে পেল এখানে তে ছাড়া আর কেউই নেই। এমন একটা স্থানেতে একা বসে আছে যে নিজের সাহস দেখে নিজেকেই বকা দিতে ইচ্ছে করতেছে। তাই উঠে দাঁড়ালো। এর মধ্যে একটা পরিচিত কণ্ঠস্বর শুনে তার রুহ কলিজা কেঁপে উঠল। হাত থেকে মোবাইলটা টেবিলে পড়ে গেল। চোখ তুলে দরজার দিকে তাকাতেই ভয়ে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সেই লোকটি এসেছে, হুডি পরা লোকটি। সেইবারের মতো এবারও সে নিজেকে কভার করে এসেছে। আস্তে আস্তে লোকটি তের দিকে এগিয়ে এলো। সে এগিয়ে আসতে তের পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। তখন লোকটি গভীর নেশালো কণ্ঠে বলল, আবারও আমি সময় পেয়ে গিয়েছি বেলা, শুনছো? ভয়তে দুকদম পিছিয়ে যেতে লোকটি দ্রুত গতিতে তের দিকে এগিয়ে এলো। হঠাৎ এতটা এগিয়ে আসাতে হক চকিয়ে গেল। সাথে সাথে লোকটি তের হাত ধরে ফেলল। তে হাত ছুটানোর জন্য চেষ্টা করতে লোকটি গম্ভীর গলায় বলল, বেলা ছটপট করো না, আমি গ্লাভস পরেই তো তোমায় শুয়েছি, এই তোরা নিয়ে আয় তো। হুডি পরা লোকটি বলার সাথে সাথে দুইজন গার্ড সে একই রকম ভাবে সেই মধ্যবয়স্ক লোকটিকে টেনে এসে নিয়ে এলো। মনে হচ্ছে শক্ত কিছু দিয়ে লোকটিকে পেটানো হয়েছে। শরীর বেয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। হুডি পরা লোকটি থেকে সাথে করে নিয়ে মধ্যবয়স্ক লোকটির দিকে এগিয়ে গেল। তে না চাইতেও এগিয়ে যেতে লাগলো।
ভয়ে তার কোনো কথাই বের হচ্ছে না। আর না হচ্ছে লোকটির হাত ছুটিয়ে পালাবার মনোবল শক্তি। লোকটি দেখে দেখে বারবার হাত জোর করে বলছে, আমাকে মাফ করে দাও, আমি তোমার বাপ চাচার মতো। তখন হুডি পরা লোকটি এক হাতে তার হাতটি শক্ত করে ধরে অন্য হাতে একটা সচলে লোহার রড দিয়ে বয়স্ক লোকটিকে বেশি কথা বলতে না দিয়ে তার একটি চোখ বরাবর ঠুকিয়ে দিল। কাছ থেকে এমন দৃশ্য দেখে তিনি চিৎকার করে উঠল। মধ্যবয়স্ক লোকটিও গণবিরোধী চিৎকার করছে। এই মুহূর্তে ধপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন হুডি পরা লোকটি ইশারা করতে গার্ডগুলো লোকটিকে নিয়ে চলে গেল। প্রেমিক পুরুষটি তার প্রিয়সীর দিকে তাকিয়ে বলল, তুমি খুবই ভীতু বেলা, তোমার সাহস বাড়ানোর জন্য তো আমি বারবার এগুলো তোমার চোখের সামনে করছি। না হয় আড়ালে আমি এগুলো করলে কেউ টেরই পেত না, তবুও তুমি ভয় পেয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছো। এমন হলে আমার সাথে আমার রাজ্যে থাকবে কি করে? তুমি এখনো বাচ্চাই রয়ে গেলে। এই বাচ্চামোর জন্যই তো আমি তোমার প্রেমে পড়েছিলাম। উফ বেলা, তোমাকে শুয়ে দেখার উন্মাদ আমাকে পাগল করে তুলছে। নিজেকে শান্ত করার চেষ্টায় গুনগুনিয়ে গান ধরে প্রিয়সীর কাছে এগিয়ে এলো। হাঁটু গেড়ে বসে প্রিয়সীর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে বলল, তোমার জাঙ্কুক নামক মানুষটির সাথে খুবই ঘনিষ্ঠতা, কিন্তু কেন বেলা? আমি ওই জাঙ্কুক নামক মানুষটিকে তোমার সতে দেখেছি, খুব গভীরভাবে সতে দেখেছি, তবুও তুমি কিচ্ছু বলনি। কিন্তু কেন বেলা? তোমাদের এই সম্পর্কের কি নাম দেব আমি? ভাই বোন নাকি অন্য কিছু? আমি হিংস্র হয়ে উঠছি, কিন্তু ওই জাঙ্কুকের আঘাত হানতে 2 সেকেন্ডও ভাববো না। তুমি শুধুই আমার বেলা, শুধুই আমার। তোমার দিকে কারো নজরও আমি সহ্য করতে পারি না, তাহলে অন্যের স্পর্শ কিভাবে সহ্য করব আমি? সত্যি কি দোষ দিব তোমায়? তোমার কাছে আমার হাজারো প্রশ্ন, কিন্তু আমি সামনে এলে তুমি জ্ঞান হারিয়ে ফেলো। সেই সময় কবে আসবে বেলা, যখন আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফটফট করে কথা বলবে? এর মধ্যে একটি গার্ড এসে বলল, স্যার, এমপি জাঙ্কুক সহ একজন মেয়ে এদিকে আসছে। তা শুনে লোকটি বিচক্ষণতার সাথে এখান থেকে সরে আড়ালে লুকিয়ে গেল। যাওয়ার আগে প্রমাণ সব শেষ করে গেল। অনেকক্ষণ পর জাঙ্কুক একটু হাফ ছেড়ে বাঁচল। এমপি হয়ে পড়েছিল ঝামেলায়, সাধারণ জীবন যাপন করতে পারে না। জেনি বলেছিল তে উপরে আসেন, তাই জাঙ্কুক অনেকবার থেকে কল মেসেজ করলো নিচে নামার জন্য, কিন্তু তের মোবাইল বন্ধ পেয়ে জাঙ্কুক বাধ্য হয়ে উপরে চলে আসলো জেনি সোবিনের সাথে। উপরে আসতে জাঙ্কুক থেকে ফ্লোরে পড়ে থাকতে দেখে জাঙ্কুকের হৃদয় ঝড় শুরু হয়ে গেল। তে বলে বিদ্যুতের গতিতে দৌড়ে এলো তের কাছে। হাঁটু গেড়ে বসে তের মাথাটা নিজে কোলে তুলে নিল। জেনি সোবিনা থেকে ডেকে চলেছে, কিন্তু তের হুঁশই ফিরছে না। তাই তের চোখে মুখে পানি ছিটা দিতে তে মিটমিট করে তাকালো। জাঙ্কুক তার চুরি বুকে চোখ মেলতে দেখে বুকের মাঝে ছাপটে ধরল। ভয় মাখা কণ্ঠে বলল, চুরি, তুই ঠিক আছিস? কি হয়েছে এখানে? তুই জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন? বলিস আমার। জাঙ্কুক থেকে খুব জড়িয়ে ধরল। সে খুবই ভয় পেয়েছে। তের একটু আগের ঘটনাটি মনে পড়তেও ভয়ে জাঙ্কুককে আরো জড়িয়ে ধরল। এখন যেন তার খুবই শান্তি লাগছে মনের ভেতর। তাই তে জাঙ্কুককে সবকিছু খুলে বলতে যাবে, কিন্তু তখনই তার মস্তিষ্ক দ্বিধাদ্বন্দ্বে পড়ল। ভাবলো এমনিতেই লোকটি সারাদিন নানান কাজে ব্যস্ত ও ক্লান্ত থাকে, তাকে না বলাই ভালো। তাই তে মনকে শক্ত করে জাঙ্কুককে একটু দূরে সরিয়ে দিয়ে বলল, হঠাৎ মাথায় চক্কর দিয়েছিল, তাই পড়ে গিয়েছি, আমার কিছু হয়নি, আমাকে ছাড়ো। জাঙ্কুক তের চোখ বরাবর তাকিয়ে আছে। তের কেমন যেন অপরাধবোধ কাজ করলো মনে। তের সেকেন্ডে চোখ সরিয়ে ফেলে আমতা আমতা করে বলল, আমার এখানে ভালো লাগছে না, বাড়ি যাব। জাঙ্কুক জেনি সোবিনা সায় দিল। জেনি, তোরা গাড়ির কাছে যা, আমি আর সোবিন আসছি। জাঙ্কুক সোবিন শপিং মলে সিসিটিভি ক্যামেরা চেক করার জন্য কন্ট্রোল রুমে প্রবেশ করল। জাঙ্কুককে দেখে লোকেরা আর একটা কথাও বলল না। সুবিন, আমি তো তোকে আগেই সব ঘটনা বলেছিলাম। তে আর আমি আবারও বিপদের সম্মুখীন হতে চলেছি। কেউ আমার অশান্তি খুব গোপনে আমার প্রিয় জিনিসের দিকে নজর দিয়েছে, কিন্তু আমি কোনো ক্লু পাচ্ছি না। এমন হেল্পলেস উপলব্ধি আমি কখনোই করিনি। ভাই, আমি নিজেই কেসটা সলভ করতে চেয়েছি, কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে দাঁড়িয়ে যাই। যে ছেলেটির হাত কর্তন করা হয়েছে ও কোনো অ্যাকশন নিতে চাচ্ছে না। তার উপর ছেলেটি যথেষ্ট ধনী পরিবারের ছেলে। আমি কত রকম চেষ্টা করেছি, আমি ব্যর্থ। কিন্তু তুমি এখানে এসেছো কেন? তে মিথ্যা কথা বলেছে। আমি শিওরও মাথা চক্কর দিয়ে পড়েনি। এমন কিছু হয়েছে যেটাও সহ্য করতে পারিনি, কিন্তু আমার মাথা এটা ঢুকছে না। ও মিথ্যা কথা বললো কেন? সুবিন মাথা নাড়িয়ে সায় দিল। দুইজন সিসিটিভি ক্যামেরা চেক করে আশ্চর্যের অষ্টম আকাশ থেকে পড়ল। জাঙ্কুকের মুখের রং কঠোর হয়ে উঠল। একটা লোক কতটা কঠিন হৃদয়ের হলে খুব সহজেই কাউকে চোখহারা করতে পারে, কিন্তু এত ক্লু থাকতেও কোনো প্রমাণ নেই। লোকটি কোথা থেকে শপিং মলে এসেছে,
কোথা থেকে বের হয়েছে পুরো সিসিটিভি ফুটেজ থেকে বের করা সম্ভব হয়ে ওঠেনি। শুধু ছাদের উপরে একটা ক্ষুদ্র কয়েক মিনিটের দৃশ্যটা রয়েছে, তবু আবছা আলোয় সেই দৃশ্যটুকু ভালো মতো দেখা যাচ্ছে না। জাঙ্কুক পাবলিক প্লেসে আছে বলে খুব সুন্দর করে নিজেকে সামলিয়ে রেখেছে, কিন্তু সুবিন পারলো না। সে সিসিটিভি ফুটেজের গার্ডদের উপর গর্জন করে উঠল। তখন জাঙ্কুক তাকে থামিয়ে নিল। শান্ত হও, উত্তেজিত হয়ে লাভ নেই। এই হুডি পরা লোকটি খুবই চতুর, ইচ্ছে করে এতটুকু দৃশ্য সিসিটিভি ক্যামেরার মাঝে রেখেছে। ও চাইলে এই প্রমাণটুকু মিটিয়ে ফেলতে পারত, তবে ও একটি কাজ ভালোই করেছে। এবার টক করে খেলা হবে, খেলা জমতে চলেছে। ভুল মানুষের সঙ্গে পাল্লা নিয়েছে ও। জাঙ্কুক নাম আমার, জিওন জাঙ্কুক কিম। এই খেলা একসময় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রকাশ্য করেই রাজনীতিতে এসেছি। জাঙ্কুক সুবিনকে কিছু বলল, সুবিন মাথা নাড়িয়ে সায় দিল। দুইজন সিসিটিভি গার্ডদের কিছু বলে শপিং মল থেকে বেরিয়ে গেল। কিন্তু এত কিছুর পরেও কেউ একজন আধার থেকে দৃষ্টি নিক্ষেপ করে আসে এবং ক্যামেরা দিয়ে ছবি তুলে নিল।